আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে, এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। এই যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দেবেন। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে। এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেব, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি আওয়ামী লীগ শেষই হয়, সচিবালয়ে আগুন ধরছে, সবাই বলতেছে এটা নাকি আওয়ামী লীগ ধরাইছে, ছাত্রলীগ নাকি ধরাইছে, এটা বলতেছে। আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে। তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাড়ের মধ্যে চাইপা আছে। আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাতে পারছেন না, পারছেন না তো। যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না, সেটাকে আপনি নিশ্চিত করে দিবেন কেমনে করে ভাই? সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমনে করে করবেন? আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইমে আনতেছেন। যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই, বিএনপির প্রচার সম্পাদক তো ওবায়দুল কাদের বলতাম না আমরা। তো এখন এই অবস্থা এরকম হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, তাকে তাদের মতো থাকতে দেন, সে তার মতো করে আসবে। আপনি আওয়ামী লীগের যদি করাপ্ট লোকের সংখ্যা আপনি ধরেন, আপনি বলবেন সবাই করাপ্ট, সবারই বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয়, বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে। এই কারণে আপনি অন্যায়ের বিচার করবেন। আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না। আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয়, তাহলে প্রত্যেকটা দলের আপনি নিয়ে আসেন, গঠনতন্ত্র নিয়ে আসেন, আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো। এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আমি বলি, আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে মুক্তিযোদ্ধাকে ডিফেম করার একটা চেষ্টা থাকে। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে 100 বছর পরে হলেও ইতিহাসটা অনেকটা পুকুরের মতো। যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে, সেই পানিটা থিতাতে যেমন সময় লাগে, ইতিহাস এরকম যে 100 বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি। 100 বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ, আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে। যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করে ফেলেছি, জয় হয় না। এই দেশের মানুষের মনে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে। প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাবদিহি একদিন না একদিন করতে হবে। যে ভাই এই দেশে জনগণের সঙ্গে কেউ নাই, সব এক। ওই চেয়ারটা খালি ছিল, নতুন লোক এসে বসতেছে, একই মন মানসিকতা, একই জিনিস। এদেশের মানুষের আমি মুক্তির কোনো সম্ভাবনা দেখি না, কোনো সম্ভাবনা দেখেন। একদল গেছে, একদল আসছে। বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, ওদের ইনকামটা কি? রূপায়ণ টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে। ইনকামটা কি আপনারা বুঝান আমারে? সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, তাহলে আপনি কি? সরকার একটা দুর্বল সরকার। আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইউনূস সরকার। এই সরকারের 80% বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না। মানে তারা স্বপ্নেও এই বিপ্লবকে সমর্থন করে নাই, কেউ না, 80%। তো যদি বিপ্লবী সরকার হয়, তাহলে তো বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির এই সরকারে থাকবে, তাহলে তো এই সরকার টিকে না রে ভাই। যদি বিপ্লবী সরকার হয়, তাহলে এই সরকার অবৈধ হয়ে যায়, নতুন একটা সরকার গঠন করতে হয়। এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে। তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো, আমরাই ঘোষণা করব। এই সরকারের একটা প্রবণতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি, তারা মূল কাজ রাখা অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে। কেন করে আমি জানি না, এটা শুরু থেকে আমরা লক্ষ্য করছি। মূল কাজে তারা কোনো খবর নাই, বাজার দর কোনো খবর নাই। তারা বসে আছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, এখন বলতেছে মানে গণ অভ্যুত্থান। এগুলি কি বলে, কেন বলে? এদের একজন মানে দীক্ষা গুরু আছে, সেই গুরুর কিন্তু আফসোসের শেষ নাই। ওই ফরাদ মাজার সাহেবের, ওনার কিন্তু আফসোসের শেষ নাই। উনি কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ মিনারে যে শপথ নেওয়া, তোমাদের আগে উচিত ছিল প্রোক্লেমেশন ই করা। সে কিন্তু আগে থেকে বলতেছে। এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কি ধরনের গভর্নমেন্ট।
আপনি মনে আছে কিনা যাই না, 2 দিন আগে এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা 2 দিন ব্যাপী একটা সম্মেলন ছিল। এটা এনজিও ভিত্তিক সম্মেলন, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটা প্রতি সংগঠন, তারা একটা আয়োজন করেছিল 2 দিন ব্যাপী। সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে। এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন, মানে আলী রিয়াজ, মাহমুদ হাসান, মনির হায়দার, এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন। এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম। দেশের এই যানজট, দেশের এই আবহাওয়া, দেশের এই জলবায়ু, এটা তাদের পছন্দ না। তারা থাকবে বিদেশে, আর ওখানে থেকে থেকে তারা বলবে দেশে তাদের চিন্তার কোনো শেষ নাই। তারা দেশের দেশপ্রেমিক, তারা বিশাল দেশপ্রেমিক একজনের, আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয়। এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিল, এখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি। ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন। উনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, যে এটা কি ধরনের সরকার। উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী। সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, তাহলে আপনি কি শঙ্কর, খচ্চর কি ভাই? আপনি আপনি কি বলেন? আপনি কি? সরকারের তো একটা ক্যারেক্টার থাকবে। আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি, যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি, যেটুক মানলে আমার সুবিধা নাই এটুকু আমি মানি না, যদি আপনি বলেন, বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমার প্রশ্ন হলো, যেটুক আপনি না মানেন এটা কি আপনাদের কেউ মানে না? যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর ইউনূস মানে না? আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয়, তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে? এটা আমার বুঝান। আপনি সংবিধান মানেন না, কোনো অপরাধ না। আর নীলফামারীর এক মহিলা ম্যাজিস্ট্রেট, মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি, সেই শিশু আপনার প্রধান উপদেষ্টার সমালোচনা করার কারণে তার চাকরি চলে যায়, মামলা হয়েছে, তার চাকরি চলে গেছে, ওইটা অপরাধ। আর আপনি সংবিধানই মানেন না, অপরাধ না কেন রে ভাই? কেন? তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না। এই যে দুরবস্থাটা, এটা নিয়ে আজকে হয়তো কেউ প্রশ্ন করছে না, কারণ তারা দাপটের সঙ্গে আছে। আগামীকালকে যে প্রশ্ন হবে না তার কোনো গ্যারান্টি আছে? হবে। কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত। জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন, তাহলে আপনি জাতিকে খণ্ডিত ভাবে দেখতেছেন। জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনার কাছে ভালো লাগে নাই, তাতে কি আসে যায়? পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত, আর আপনি আপনার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কথা আমি বলি আপনাকে। দেখেন, ৭২-এর সংবিধানে যারা আলাপ করে, আচ্ছা সংবিধানের নামটা ৭২-এর কেন? এটা আপনি বলেন। যেমন এটা ৭২ সালের ১৬ ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল। প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে, একটার পর একটা। প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে, কিন্তু মূলটা রয়ে গেছে, বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু হয়েছে না? তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল ৫০ সংবিধান, এই সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না। এটা মাথায় রাখতে হবে। এদের আপত্তি কিন্তু ৭২ নিয়ে, মূলটা নিয়ে এদের আপত্তি। কেন আপত্তি? যখন বাকশাল করা হয় তখনও কিন্তু ৭২-এর সংবিধান ছিল না। বাকশাল কিন্তু ৭২-এর সংবিধানের আলোকে হয় নাই, নতুন ভাবে হচ্ছে। ঠিক আছে জিনিসটা, কিন্তু এদের আপত্তি কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে। কারণটা কি? ৭২-এর সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম, আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম। এর মাধ্যমে এরা আসলে মুক্তিযুদ্ধকে ডিফেম করতে চায়। সরাসরি অস্বীকার করার সাহস পায় না, কিন্তু ওটাকে ডিফেম করতে চায়। কারা চায় এটা? যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায়। এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান, এদের এই যে দাপট, এদের যে রাজত্বকাল, এটা হবে সবচেয়ে কম স্থায়ী। দেখেন কেন জানেন? কারণ এটা হলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না। এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে, তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়।
আপনি দেখেন, এটা বললাম তো 72-এর সংবিধান নিয়ে আলোচনা করার দরকার নাই তোর ভাই। এখন তো 72 তো নাই এখানে। আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন, কোনো সমস্যা নাই। একটা ছেলে, একটা সন্তান আপনার এই বড় হয়েছে, ছোটবেলায় তার দাড়ি গোফ কিছু ছিল না, এখন দাড়ি রাখছে, গোফ রাখছে, ঝাঁকড়া চুল রাখছে। আপনি বলেন তোমার ঝাঁকড়া চুল ভালো লাগতেছে না, তোমার গোফ কেটে ফেলাও, দাড়ি কেটে ফেলাও, চুল ছোট ছোট, অনেক কিছু বলতে পারেন। আপনার না, তোমার আমি মানি না, আমি নতুন করে আবার পয়দা করুম। আপনি নতুন করে পয়দা করতে পারবেন না, দিন অনেক চলে গেছে, পয়দা করার বয়স আপনারও শেষ। এত সহজ না তো। এরা যেটা বলতেছে 72-এর সংবিধানের কবর রচনা করবে, কে করবে? হাসনাত আব্দুল্লাহ। 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিববাদ শব্দটা কেউ শুনছে কিনা? কেউ শুনে নাই। বঙ্গবন্ধু নিজেও কখনো মুজিববাদ বলছে, তাও বলে নাই। আমরাও শুনি নাই, আমরা এবারে সে শুনতে পারি। হোয়াট ইজ মুজিববাদ? মুজিববাদ কি? 72 থেকে 75 এরকম একটা ছিল না মুজিববাদ, স্লোগানের মধ্যে অনেকে বলেছে, বাট শেখ মুজিব কোন স্বীকার করছে না, কোনোদিন প্রতিষ্ঠিত হতে। একটা বই লেখা হয়েছিল, খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক, এই যে আমাদের নিক্সন চৌধুরী আছে না, এর বাজার বাপ আর কি, সে খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখছিল মুজিববাদ নামে। আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার। ওটা কোনো বই নেই, বইয়ের জাতি না। উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আর কি, উনি বাংলা বাণীর সম্পাদকের মধ্যে কি ছিলেন। এর ঢাও সেটা বই ছিল, কিচ্ছু নাই। এর মধ্যে আরেকজন ছিল ডক্টর মাজহারুল ইসলাম নামে এক ভদ্রলোক ছিল বাংলা একাডেমির, উনিও এটা নিয়ে কিছুদিন নাড়াচাড়া করছেন। এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে। কারণ ওরা মুজিববাদটা কোথেকে নিয়ে আসলো? ওনাদের যে গুরু, সেই গুরু মুজিববাদকে একটা ভিলেন হিসেবে দাঁড় করাইছে, নাথিং এলস। এদের পড়াশোনা খুব কম, সত্যি বলতেছি, আমারও পড়াশোনা কম, কিন্তু এদের পড়াশোনা খুবই কম। এক বইয়ের পাঠকেরা সবাই। মুজিববাদী সংবিধান তারা ওইটা বলতে, যদি আমাদের এই সংবিধানকে বলা হয় সংবিধানে কবর দেওয়া তো সহজ না। কবর বুঝে? একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ, আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিতে। হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে। এটা এদের সক্ষমতার মধ্যে পড়ে না। বলতেছে বললে আপনি কি করবেন? তো এইগুলি কোনো বাস্তব ভিত্তি নাই। এবং তারা যেটা বলছিল বাইচা গেছে, গভর্নমেন্ট তাদের বাঁচাই দিচ্ছে যে তোমরা করো না, আমরা করি, এবং তারাও করতে পারবে না। বিএনপির ব্যাপারটা আমি বলি আপনাকে, বিএনপি যেখানে আওয়ামী লীগকে ভালোবেসে করতেছে তা কিন্তু না। বিএনপি তো মুক্তিযুদ্ধকে ভালোবেসে করছে, সেটা আমি ওটাও না, আমি বলি আপনাকে বিএনপির মূল ব্যাপারটা হলো, বিএনপির যিনি মূল লোক জিয়াউর রহমান, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জা বোধ করে না? তারা গর্বের সঙ্গে বলে। মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই, কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন, আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ী পলিটিক্স করে, বিএনপি তা করে না। বিএনপি বর্তমান নিয়ে থাকে। আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি, আমি এটাকে পছন্দ করি, যেটা ভালো, বর্তমান নিয়ে থাকাটাই ভালো। এতদিন তারা জামাতের সঙ্গে ছিল, যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না। কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে, বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো। এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে, এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে, বিএনপি সেটারই বিরোধিতা করবে।